আমি অপরাজিতা। ভালো, খুব ভালো। ভেবে চিন্তে সিদ্ধান্ত নেওয়া ভালো। আর তুই যে এত তাড়াতাড়ি সিদ্ধান্ত নেবি সেটাই মঙ্গল। বিলাই তুমি প্রথম রাইতেই মাইরো দিদি, নাইলার পরে সামলাইতে পারবো না। তোমারে নরম পাইয়া, তোমার ভালো মানুষের সুযোগ লইয়া তোমার মামাই কিন্তু পুরাপুরি তোমার উপর জুলুমটা চালাই গেল। তুমি কি ভেবেছো তোমার ভাইজি তোমার কথা শুনে প্রদীপকে বিয়ে করে নেবে? আর আমার ভাইও বা কেন অন্যের ইয়ে করা মেয়েকে বিয়ে করতে যাবে? তো এই মেয়ে ছাড়া অন্য কোন মেয়ে তোমার ভাইয়ের কপালে জুটবে বলে তোমার ধারণা? অকর্মণ্য অপদার্থ বেকার ছেলে একটা, হয় দিদির কাছে হাত পাতবে, না হলে এই জামাই বাবুর পকেট কেটেই তো তার দিন পার হবে। খবরদার বলে দিচ্ছি কিন্তু আমার ভাই তোমার পকেট মারে না। না, পকেট মারে না, পকেট। সে বাড়িতে এলে আমার পকেট এমনি এমনি খালি হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যেটা বলছি সেটা মন দিয়ে শোনো। ওরা যদি এখানে এসে থাকে তাহলে তো আমাদের নাগালের মধ্যে এসে থাকে, মানে তোমার নাগালের মধ্যেই থাকে। তখন আমাদের একটা অধিকার, মানে জোর থাকবে, আশ্রয় দেবার জোর, অধিকার। তখন যদি আমি মন্দিরের বিয়েটা ঠিক করি আর যদি বলি বিয়েটা তোকে করতেই হবে, তখনও কি করবে? আশ্রয় দেওয়ার জোর, তাদের কাছে টাকার জোর থাকবে, বুঝলে? টাকার জোর। তুমি সেই রকম কিছু করতে চাইলে বাড়ি ছেড়ে চলে যাবে। যদি সেই টাকার ব্যবস্থাটাও আগে ভাগে করে রাখি। কিভাবে? মানে ধরো আমরা একটা ব্যাংকে জয়েন্ট অ্যাকাউন্ট, বাড়ি বিক্রির টাকাটা সেই অ্যাকাউন্টেই থাকলো। ও মা গো মা, তোমার পেটে পেটে এত বুদ্ধি, এত কিছু ভেবে রেখেছো। বলো বুদ্ধিটা কেমন হয়েছে? বেশ, খুব ভালো ভেবেছো। তাহলে তো মন্দির আর মামা মামির মতো আমাদের ওই বাড়ি বিক্রিতে জোর দেওয়া উচিত। ঠিক। যত তাড়াতাড়ি ওটা হবে তত তাড়াতাড়ি আমরা। আচ্ছা শোনো, তাহলে কালই প্রদীপকে আসতে বলে দিই। হ্যাঁ হ্যাঁ, বলে দাও, বলে দাও। বাংলাদেশের প্রকৃতি বৃষ্টি পড়েছে তো পড়েছে, কখনো বড় বড় ফোটায়, তবে ধীরে ধীরে, কখনো মুড়মুড় করে। ধীরে যেন আকাশ থেকে বাড়িতে পুকুরে পানি ঢালছে, কখনো পড়ে যায় ভিজে।
সামনে আবার আর 2 ভাই। হ্যাঁ আর সবাই ওই তো আসছে। নাম্বারটা কিন্তু সবার মুখে মুখে চাই আর হাতের লেখা যা যা দিয়েছি বেশি বেশি প্র্যাকটিস মন্দিরে আসি পরশু আবার আসবে মন্দিরে একটা কথা বলার ছিল। জি বলুন আমার ট্রান্সফার হয়ে গেছে, সামনের সপ্তাহ শেষেই আমরা এখান থেকে চলে যাব। ও বাহ কোথায় যাচ্ছে সিলেট। শুনেছি জায়গাটা নাকি খুব সুন্দর বুঝতেই পারছো, এই কয়েকটা দিন সবকিছু গোছগাছ করতেই কেটে যাবে। ওদের আর পাঠাতে পারবো বলে মনে হয় না। এই মাসের টাকাটা রাখো মা। আসি মা। আসো। কি বলছে দিদি কই কিছু না রে যা তোর হাত মুখ ধুয়ে নে আমি তোদের জন্য নুন মাখাচ্ছি এই ওষুধটা সকালে জি। চার দিন পরে আদব দাদা। Oh, 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 oh. 嗯。 Mm-hmm. 啊。 Ah. 啊。 Ah. 啊。 Ah. 啊。 Ah. 啊。 Ah. 啊। 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 啊。 啊। 啊。 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 啊。
কেমন কেমন লাগছে? খুব ভালো, ভীষণ ভালো। ডাক্তারবাবু, এটাই তাহলে তোমার নতুন জগৎ। দাদা দাদা দাদা, আজ আর পেশেন্ট নেই। আপনি কি থাকবেন না চলে যাবেন? না, বন্ধ করে দে। আর যাওয়ার সময় চাবিটা বাসা দিয়ে যাস। জি দাদা। সব এলোমেলো হয়ে যাচ্ছে আমাদের সবকিছু। আমরা যেন বিপরীত কোনো স্রোতে ভেসে চলেছি, দূরে, দূর থেকে ক্রমাগত আরো দূরে। তুমি ভালো নেই বন্ধু, আমি জানি, কিন্তু তবুও তোমার তৈরি করা ওই দেয়ালটা ভেঙে আমি গিয়ে দাঁড়াতে পারছি না তোমার কাছে। তোমার যে খুব বেশি অভিমান, সেটাতে এতটুকু আঘাত আসলে, এতটুকু জোর করলে তুমি যে আরো অনেক অনেক দূরে চলে যাবে। বন্দি, তোমাকে একেবারে হারিয়ে ফেলতে আমি পারবো না। দাদাকে ডাকলি না? দাদা ঘরে শুয়ে আছে। আসবে তো। কিছু বললো না, সাড়া দিল না। দাদা খাবে না। কেন খাবে না? দাদা রাগ করেছে। তুই বেশি জানিস? জানি তো। ঠিক আছে, তোরা বস, আমি দেখছি। ও না খায় না খাবে, তুই আমাদের সঙ্গে বসে পড়তো। তোরা খা, আমি আসছি। সুনন্দ, এই সুনন্দ! সুনন্দ, খাবার দিয়েছি, নিচে চল।
খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে। আসবি না তাহলে? দিদির উপর এতটাই রাগ করেছিস? এই বাড়িতে যে কি হইতাছে কিছুই বুঝতে পারতেছি না। ভাই বোনটা সব ভুল বুঝতেছে, আর তুমিও হ্যাঁ গো, হে ভুলটা বুঝতে দিতেছো। এই কইরা করে তো মোল্লা হগলের লেগে। হ্যাঁ, এমন চুপ করে থাকো। এমন ভালো মানুষে দেখায় তো সবার কাছে খারাপটা হয়ে গেল। আরে বাবা, এই যুগটা তো ভালো মানুষের যুগ না। এটা ঠিক যে সুনন্দ দাদা বড় হইতেছে, তাহলে তুমি একটু বুঝায় কও না, তাইলে হ্যাঁ ওতে একটু শান্তি পায়। কি বলবো মাসি আমি ওকে? এই টানাটানি অবস্থা ওকে বলে কি লাভ? ওরই তো লেখাপড়ার ক্ষতি হবে। ও খুব জেদি ছেলে, মাথায় একবার সংসারের চিন্তা ঢুকে গেলে পড়াশোনা বাদ দিয়ে কাজকর্ম খোঁজা শুরু করে দেবে। এইটা ঠিক,
তাও আমার মনে হয় তোমার একবার কোয়া উচিত তারে। দিদি, তোমার আমি আবারও কইতাছি, এই সিল শকুনের দল তোমার মাথার উপর ঘুরে বেড়াইতেছে। তাগো যদি এখন থেকে না খেতাম না, তাহলে তুমি কিন্তু বিপদে পড়বা। এই দেখো, রাইতের খাওন তো সব পড়ে রয়েছে। হইলটা কি দিদি তোমার? সকালে কিছু খাইলা না, রাইতেও কিছু খাইলা না। রাতে সুনন্দ কিছু খাইনি মাসি। এলিকে তুমিও খাইলা না? এইভাবে যে কার উপকারটা হইতেছে এটা কিন্তু আমি বুঝতে পারতেছি না। শরীরটা ভালো লাগছিল। শরীরে দোষ দিতেছ কেন? এইভাবে 2 বেলা না খেয়ে থাকলে কি তোমার সমস্যাটা মিটবো কও? তাই যদি হইতো গো দিদি, তাহলে এই সংসারের না খাওয়া মানুষগুলা সবচাইতে বেশি সুখী হইতো। এসব মান অভিমান না কইরা সেটা করা দরকার, এটা করো না দিদি। কি করব? দিদি গো, ওই বাড়ির দাতা বাবুর লগে তুমি একবার কথা বলো না। কোন গো দিদি? এই সংসারে সে ছাড়া তোমার ভালো চিন্তা করার মতো তো একজন মানুষও দেখতেছি না। একবার কথা কও না দিদি। ওই যে আইলো তোমার 3 কুলার আত্মীয় স্বজন। যাই। মাসি, ঘরে তো কিছু নেই, আর বাজারও তো করা হয়নি আজকে। যদি যদি তেমন কেউ এসেই পড়ে, একটু বাজার করে আনতে পারবে না? সেইটা নয় আয় না দিদি। তাই দিদি, হ্যাঁ গো, এই যে তোমার বাড়িতে রোজ রোজ আহ্বাটা বন্ধ করে দেয়। আজকাল তো হ্যাঁ গো বাড়িতে দুপুরবেলা খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে গেছে। তোমার গাড়ি চাপা দিব্যি খেয়ে যেতেছে সত্য সব। আর হনো, কোনোদিন তো দেখলাম না তোমার লেগে হাতে করে কিছু আনতে। আইতেছি আইতেছি, এত অদরতি কি আছে? হ্যাঁ, সত্য সব। কেমন চমকে দিলাম তোকে! তোর মুখ দেখেই বুঝেছি তুই প্রদীপকে একদম চিনতে পারিসনি না। কিরে, তোর কি একেবারে মনে নেই ওকে? দুজনের কি ভাব ছিল ছেলেবেলায়, তাই না? বাবা,
সেই আমার বিয়ের পর পর। তুই তো তখন অনেক ছোট, ওরও বা কত আর বয়স। সারাক্ষণ দুজন একসাথে, সারা বাড়িতে কত খোঁজাখুঁজি, মেয়ে কোথায় গেল কোথায় গেল। তোর মা তো চিন্তায় হাত ভরা। তারপর দেখি দুজনে চিলেকোঠার ঘরে বসে। ও মা গো মা, কি ভাব দুজনের! এক মুহূর্তের জন্য এ ওকে ছাড়তে চায় না। কি গো, তাই না? তুমি তো আবার সবকিছু ভুলে যাও, তাই না? তোর কাকার এই একটা ওষুধ। আমি তো মাঝে মধ্যেই বলি, কোনদিন আবার বাড়িতে ফিরে এসে বলবে, তুমি কে গো, তোমাকে তো ঠিক চিনতে পারলাম না। ও হ্যাঁ হ্যাঁ, মনে থাকবে না কেন? কিরে মন্দি, তোর মুখ দেখে তো মনে হচ্ছে তোরও কিছু মনে নেই। আহা, ওকে আবার এইসব কথা জিজ্ঞাসা করছো কেন? কতদিন আগেকার কথা, ওর কি এসব মনে থাকে? থাক ওসব কথা। তুই তো প্রদীপকে ঠিক মতো জানিস না। ওর পায়ের তলায় চাকা লাগানো, বেশি দিন কোথাও মন টেকে না। আমার কাছে তো আসে কতদিন পর পর। এই গতকাল কতদিন পরে আসলো, আর এসেই যখন শুনলো তোর কথা, তোদের কথা, তখন থেকে বলছে মন্দিরের সাথে আমার দেখা করা উচিত। আহারে, ওদের কত কষ্ট। এই সময় মন্দিরের পাশে আমার গিয়ে দাঁড়ানো উচিত। আর আজকের আমাদের এই আশা কিন্তু ওরই জন্য। কিরে, তুই চুপ করে আছিস কেন? তুই কথা বল, কথা বলতেই তো এসছিস। যার বাড়িতে আসলাম সেই তো কোনো কথা বলে না, তা আমি কি বলবো? আপনি ঢাকাতেই থাকেন নাকি অন্য কোথাও? শোনো, আমি কিন্তু আপনি করে বলতে পারবো না, তুমিই বলতাম, তুমিই বলবো। আর তুমিও না এই আপনা আপনি ছেড়ে দাও, ওসব এখন চলে না। আমি ঢাকাতেই থাকি। আর এই যে দিদি বললো না, আমার আবার এক জায়গায় বেশি দিন থাকা হয়। থাকবে কি করে? ধরো দৌড়নি দিবে যে। কি কাণ্ড দেখো, ঢাকাতেই থাকে অথচ তোর সাথে দেখাই হয় না। যাক বাবা, সে দেখা হতে আর কতক্ষণ? আজকে তো আসলো, এরপরে তোদের দেখা সাক্ষাৎ হতেই থাকবে। সেটা যদি ও চায় তাহলেই না হবে। ও মা, চাইবে না কেন? তাছাড়া মন্দি তো জানিও না, ছোটবেলায় তোদের দুজনকে যখন একসঙ্গে দেখতো, দিদি মানে মন্দিরার মা আমাকে বলেছিল ওনার নিজের মনের একটা গোপন ইচ্ছা। ভগবান যখন এতদিন পর তোদের দেখা করালেনি, তখন দিদির ইচ্ছাটা ওনাকে। তুমি একটু বসো, আমি একটু রান্নাঘরে যাই। তোমাদের জন্য রান্নাটা বসিয়ে দিই। ঠিক আছে মন্দি, আমি কি আসবো? না, রাখো। হ্যাঁ রে, শুনলাম তোর মামা নাকি বাড়ি বিক্রির ব্যাপারে কথা টথা বলছে। তোমাকে কে বললো? বলার লোকের কি আর অভাব আছে? কেন, তুই কি ভাবছিলি আমাকে বলবি না? না না, সেরকম কিছু নয়। আসলে বাড়ি বিক্রি করার ব্যাপারটা তো এখনো ভাবিনি, তাই। না না না, এ নিয়ে আর তুই ভাবাভাবি করিস না। এত বড় বাড়ি, এ মেনটেন করা কি চারটিখানি কথা নাকি?
তোর একার পক্ষে সম্ভব না। আর টাকা পয়সারও তো দরকার আছে, ভাই বোনগুলোকে মানুষ করতে হবে না? এ নিয়ে আর তুই দোটানা করিস না। বাড়িটা বিক্রি করে সবাই মিলে আমার কাছে চলে আয়। দেখি, তোমরা বসো। দেখো তোমার ভাইজি একটা জিনিস ভাঙবে কিন্তু মচকাবে না। এখন দেখো বাড়ি বিক্রিতে হা করাতে কত কাঠখড় পোড়াতে হয়। ওকে তুমি বলো ওইসব কাল সৌসের নিয়ম কানুন আমি মানি না, বিয়েটা আমি তাড়াতাড়ি করতে চাই। এ কি, আপনি এখানে? ঘরে গিয়ে বসুন না। ঘরেই তো বসেছিলাম, বসে থেকে থেকে বোর হয়ে গেলাম, তাই তো তোমার খোঁজে এলাম। বই পড়বেন? তার থেকে তোমার সঙ্গে বসে বসে গল্প করি। এখানে তো আপনার অনেক গরম লাগবে, এর থেকে ভালো ফ্যানের নিচে যেয়ে বসুন। তোমার পাশে বসে থাকলে ওসব গরম টরম আমার খুব ভালো লাগে। জানো, আমি তোমাকে দেখে কিন্তু খুবই আশ্চর্য হয়েছি। সেই ছোট্ট মন্দিরা বড় হয়ে এত বিউটিফুল হয়ে গেছে। আপনি ঘরে গিয়ে বসুন, আপনার সঙ্গে না হয় পরে বসে কথা হবে। রান্নাঘরে আমার সঙ্গে কেউ থাকলে আমার কাজে অসুবিধা হয়। অসুবিধা হয় না? আচ্ছা, তাহলে পরে গল্প করব, যাচ্ছি। এই যে শান্তি, যদি শান্তি চাও তাহলে তুমি তোমার ভাইটাকে একটু বুঝিয়ে বলো যেন বেশি বাড়াবাড়ি না করে। কারণ মন্দিরা কিন্তু একা হাতে ডাকাত ঠেঙ্গানো মেয়ে। হ্যাঁ, প্রদীপকে নিয়ে তোমার ভাবতে হবে না, ও ঠিক নিজের মতো করে আগাবে। তোমার যে কাজ সেটা করো। বাড়ি বিক্রিতে মন্দিরাকে প্রেসার দাও। মন্দিরাকে প্রেসার দিয়ে কোনো লাভ হবে না। মন্দিরাকে দিয়ে যদি কোনো কিছু করাতে হয় তবে বুঝিয়ে সুঝিয়ে। কেন? যদি বুঝিয়ে না হয় তাহলে জোর তো দিতেই হবে। তুমি ওর কাকা, ওর গার্জিয়ান, সেই জোর দিয়ে বলো ওর কত তারামি করবে। এক রত্তি মেয়ে, জোর করে তুমি তোমার কথাটা মানাতে পারবে না? আচ্ছা, জোর জবরদস্তি করে লাভটা কি যদি কাজটা এমনি এমনি হয়ে যায়? এমনি এমনি হলে তো ভালোই। আচ্ছা, তো তুমি না পারো তাহলে জোরটা আমি করব। এসব তুমি করেছো? হ্যাঁ রে, আজ অনেকদিন পর একটু রান্নাঘরে ঢুকলাম, ইচ্ছে হলো এটা সেটা একটু করি। আজ ওর ব্যথাটা না বাড়ালে তোমার চলছে না? এরকম করে বলিস না,
আমি কিন্তু আজকে সবগুলো ওষুধ খেয়েছি। মা, তোমার সঙ্গে না পারা গেল। খেয়ে নে না রে বাবা। না খেয়ে উপায় আছে? কেমন হয়েছে রে? ভালো হয়নি। ও অভি, এই যে এই বাক্সে আমি একটি মাছের ঝুড়ো তুলে রেখেছি। ওই বিকেলে যখন চেম্বারে যাবি মন্দিরের হাতে দিয়ে যাবি, ওইটা খেতে খুব ভালোবাসে। আরে শোন, এদিকে আয়। তোর সাথে আমার একটা কথা আছে। আরে তখন থেকে মন করছি, তোকে একা পাচ্ছি না। কেমন লাগলো রে ওকে? কাকে? কাকে আবার? নেকা। আরে বাবা, আসছে আসছে। কাকে আবার? আমার ভাইকে। দাঁড়াও না, বিয়েটা হোক, তারপর প্রতিবেশী ডাক্তার আর তার মায়ের ঝুড়ো পাঠানো আমি বের করে দেব।